আপনি কি এসএলএসটি বেঙ্গলি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? ভাবছেন কোন ধরনের প্রশ্ন পরীক্ষা আসে, বিগত বছরের প্রশ্ন কেমন হয়েছিল? তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি বিশ্লেষণ করব 2016 সালের এসএলএসটি বাংলা নবম দশম শ্রেণীর প্রশ্নপত্রটি কেমন হয়েছিল। পুরো ভিডিওটিতে আপনারা জানতে পারবেন কী ধরনের প্রশ্ন পরীক্ষায় এসেছিল, কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন এসেছে, আর আসন্ন 2025 এসএলএসটি পরীক্ষার জন্য কোন কোন বিষয়ের উপর বা কোন কোন অধ্যায়ের উপর বেশি নজর দিতে হবে, সেই জিনিসগুলো আমি এই ভিডিওতে বলবো এবং আরও অনেক কিছু। তাই ভিডিওটির শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো আমি ইজিদুল, স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল ইডিএক্স লার্নিংয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে কলিঙ্গে উড়িয়ামে ডাকে উচ্চনাথ বনিয়া প্রজা ভাবয়ে বিপদ। দেখো একটা শূন্যস্থানের প্রশ্ন এসছে। সেটা কোথেকে আসছে? কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, সেটা চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত মুকুন্দরাম চক্রবর্তী। তো এটার জন্য কি করতে হবে? যে নবম শ্রেণীর যে তোমার এই টেক্সট গুলো আছে সেখান থেকে এসছে। তো নবম শ্রেণীর যে কবিতা অংশটা আছে সেখান থেকে আসছে। তো এর উত্তরটা হবে এই যে শূন্যস্থান, এই শূন্যস্থানে বলবে এই প্রলয় কথাটা, যে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাথ। এটা এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, এখানে নাদা হয়ে গেছে। তো এটা না, প্রলয় বনিয়া প্রজা ভাবয়ে বিপদ। বুঝা গেল? এটা কোথেকে এসছে? মুকুন্দরাম চক্রবর্তী কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, সেখান থেকে এসছে। চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত এই প্রশ্নটা, এর মূল যে কাব্য। এবার আসি 2 নম্বর প্রশ্নে। দেখো কি আছে এখানে, অ্যান্সারটা দেখে নেওয়ার চেষ্টা করি। এই 1 নম্বর প্রশ্নের অ্যান্সার হলো, উত্তর হলো খ নম্বর, প্রলয়। হ্যাঁ, এবার 2 নম্বরটা দেখার চেষ্টা করি যে মাইকেল মধুসূদন দত্ত রচিত যে অভিষেক যে কবিতাটা আছে, সেই কাব্যাংশটির যে মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে বা গৃহীত হয়েছে। তো আমরা জানি যে মেঘনাদ বধ কাব্যের যে স্বর্গগুলো, সেটা সেই স্বর্গগুলো যে অভিষেক হলো তার প্রথম স্বর্গ। হ্যাঁ, অভিষেক প্রথম স্বর্গ। অভিষেক, অস্ত্রলাভ, তারপর সমাগম, মানে প্রথম প্রথম যে স্বর্গ সেটার নাম অভিষেক, তারপর অস্ত্রলাভ পরেরটা, এবং তৃতীয় যেটা সমাগম। তো এটা হবে প্রথম। অ্যান্সারটা দেখার চেষ্টা করি যে প্রথম। হ্যাঁ, এটা প্রথম স্বর্গ। অভিষেক স্বর্গ যেটা আছে মেঘনাদ বধ কাব্যের, সেটা প্রথম স্বর্গ হলো অভিষেক, প্রথম স্বর্গের নাম। তারপরে দেখো যে এটাও কবিতার অংশ, যে ব্যথারবাসী। হ্যাঁ, এই ব্যথারবাসী কবিতাটি রচয়িতাকে এই ব্যথারবাসী যে কবিতাটা, এটা নকশিকাঁথার মাঠ সেই কাব্যগ্রন্থের অন্তর্গত। আমরা জানি নকশিকাঁথার মাঠ যে আছে সেই কাব্যগ্রন্থটা জসীমউদ্দিনের, পল্লী কবি জসীমউদ্দিনের। এই দেখো অ্যান্সারটা দেখো, এখানে দেওয়া আছে যে পল্লী কবি জসীমউদ্দিনের। 3 নম্বর প্রশ্ন গেল। এবার আছে কি যে 4 নম্বর প্রশ্ন আছে, আসি যে মাই নেভার ফেলিং ফ্রেন্ডস আর দে পুস্তককে লক্ষ্য করে বলা এই উক্তির কবি। হ্যাঁ, তাহলে পুস্তককে লক্ষ্য করে এটা বলেছেন, এই যে এই উক্তিটা, এই উক্তির কবি হলেন সাদি। হ্যাঁ, এটা যদি আমরা রাজশেখর বসু যে বাংলা ভাষা বিজ্ঞান, সেই জিনিসটা যদি আমরা, সেই যে টেক্সটটা সাহিত্য সম্ভারের যে টেক্সটটা নবম শ্রেণীর, সেখানে যদি আমরা এটা দেখি, লাইনটা পাবো। ওখানে দেওয়া আছে কি সাদি দেওয়া আছে। তো আশা করি যে এই 4টে প্রশ্ন দেখার পর একটু ক্লিয়ার হয়ে গেল যে টেক্সট সংক্রান্ত কি রকম প্রশ্ন আসতে পারে। এবার তারপরে দেখো পরের প্রশ্ন। এবার অ্যান্সারটা এখানে দেওয়া আছে, দেখো গ, 4-এর গয়ের দাগের অ্যান্সার। এবার 5 নম্বরটা আসি। এটাও কি নবম শ্রেণীর। এটা কি রবীন্দ্রনাথের শৈশবে তাকে বাড়িতে প্রকৃতি বিজ্ঞান বা প্রাকৃত বিজ্ঞান শেখাতে আসতেন। কে আসতেন? তো আমরা যদি দেখি যে নানাবিদ্যার আয়োজন দশম শ্রেণীর সাহিত্য সম্ভারে, দেখো সাহিত্য সম্ভার, সাহিত্য সম্ভার যে বইটা আছে, যে টেক্সটটা আছে, সেই টেক্সটের দশম শ্রেণীর যদি আমরা ক্লাস 10-এর যদি অংশটা দেখি, দশম শ্রেণীর
যে নানা বিদ্যার আয়োজন বলে একটা ইয়ে আছে রবীন্দ্রনাথের, সেটার উৎস কোথায়, সেটা হলো জীবন স্মৃতি। আমরা যদি জীবন স্মৃতি কেউ পড়ে থাকি, তাহলে তোমরা যদি পড়ে থাকো তো ওই জীবন স্মৃতিতে দেখতে পারবে যে নানা বিদ্যার আয়োজন, সেখানে রবীন্দ্রনাথের যে বাল্য শিক্ষাটা কিভাবে চলেছিল, কোন স্কুল থেকে কোন স্কুলে তিনি পড়েছেন, তারপরে তার বাড়িতে যে গৃহশিক্ষকরা আসতো কে কি পড়াতেন, সেখানে আমরা নীলকমল ঘোষাল বলে পাবো, নীলকমল ঘোষাল মেঘনাথ বধ পড়াতেন। তারপরে এখানে আরো পাবো যে সীতানাথ, এই যে সীতানাথের নাম পাবো, যে গয়ের দাগে যায় না নামটা দেওয়া, সীতানাথ তাকে প্রাকৃত বিজ্ঞান শেখাতে এসতেন। বিষ্ণুর কাছে তারা কি গান শিখতেন এবং আরো অস্থিবিদ্যা শিখতেন। তারপরে হেরম্ব তত্ত্বরত্ন মহাশয় শেখাতে আসতেন। তো এই বিভিন্ন যে নামগুলো পাবো, সেই নাম থেকে দেখো এই যে তাকে প্রাকৃত বিজ্ঞান বা প্রকৃতি বিজ্ঞান শেখাতে আসতেন কি, সীতানাথ দত্ত। অ্যান্সারটা দেখে নেওয়ার চেষ্টা করি। তাহলে এই জিনিসগুলো ভালো করে করতে হবে। টেক্সট গুলো, সাহিত্য সম্ভার দেখো, সাহিত্য সম্ভারটা থেকে বেশি একটু এ পর্যন্ত বেশি এসছে। তো আশা করি সাহিত্য সম্ভার থেকে বেশি আসবে না, সবগুলোই যে 60টা প্রশ্ন থাকবে, সেই 60টা প্রশ্ন কি সমানভাবেই দেওয়ার চেষ্টা করবে। তো তাই দেখবে যে কোনো অংশ এরকম ভাববে না যে এটা পড়বো না বা এটা এখান থেকে প্রশ্ন আসবে না। তাই সব জিনিসগুলোকে কি করবে, সমানভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে, টেক্সট গুলোকে বিশেষ করে। তারপরে দেখো রাধারানী, এটা দেখো রাধারানীর, এটা সুজা বঙ্কিমচন্দ্রের একটা লেখা রাধারানী উপন্যাস, তার একটা অংশ আমাদের নবম দশম শ্রেণীতে পাঠ্য আছে। তো সেটার থেকে একটা তুলে দিয়েছে, একটা সোজা প্রশ্ন, যে রাধারানীর হাতে যে নতুন কাপড় এনে দিয়েছিল তার নাম। তো দেখো ওই আমরা পাই যে রুক্মিণী কুমার আর পদ্মলোচন, দুজনের নাম পাই। তো কাপড় এনে দিয়েছিল পদ্মলোচন, এটা হলো উত্তর। হ্যাঁ, রুক্মিণী কুমার বলেছিল, বলার পর কি হয়েছে, পদ্মলোচন কাপড় এনে দিয়েছিল রাধারানীকে। তো এটার উত্তরটা দেখে নাও, পদ্মলোচন। এবার 7 নম্বর প্রশ্নে আসি, যে কি আছে, যে এটা দেখো সাহিত্যের ইতিহাস থেকে, মধ্যযুগ থেকে এই প্রশ্নটা এসছে। এবার এটা দেখার চেষ্টা করি, যে দেখো বিষ্ণুপুরের নিকটবর্তী কাকিল্লা গ্রাম থেকে গৃহীত পুঁথিটি কি নামে পরিচিত। যে কাকিল্লা গ্রামের, বিষ্ণুপুরের কাকিল্লা গ্রামের গোয়াল ঘরের মাচা থেকে দেবেন্দ্র মহাশয় কি যেন মহাশয়ের বাড়ি থেকে কি গোয়াল ঘরের মাচা থেকে যে পুঁথিটা পাওয়া যায়, সেটা হলো কি শ্রীকৃষ্ণ কীর্তন। পরবর্তী স্লাইডে আমরা অ্যান্সারটা দেখার চেষ্টা করি। দেখো শ্রীকৃষ্ণ কীর্তন আছে। হ্যাঁ, এবার মধ্যযুগের যে যে শ্রীকৃষ্ণ কীর্তন, চর্যাপদ, তারপরে আরো যে মনসা মঙ্গল আছে, তারপরে আরাকান রাষ্ট্রপতি যে দৌলত কাজী এবং সৈয়দ আলাউল আছে, সেই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো মন দিয়ে পড়তে হবে এবং ভালো করে প্রস্তুতি নিতে হবে। এবার দেখো যে বৈষ্ণব পদাবলী থেকে যে আছে আমাদের চারটে কবি পাঠ্য আছে নবম দশম শ্রেণীর ক্ষেত্রে, তার মধ্যে দেখো পুরুষ পরীক্ষা, এই যে গ্রন্থটা, এই গ্রন্থের রচয়িতা বিদ্যাপতি। হ্যাঁ, এটা আমরা জানি। পুরুষ পরীক্ষা, কীর্তিলতা, কীর্তি পতাকা, এই যে বিভিন্ন যে গ্রন্থগুলো আছে, সেগুলোর কবি হলেন, মানে লেখক হলেন বা কবি হলেন, রচনাকার হলেন বা গ্রন্থাকার হলেন বিদ্যাপতি। হ্যাঁ, তো এই জিনিসটা মনে রাখবে। আর তোমার বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে বিদ্যাপতির যে বইয়ের নামগুলো, বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে বিদ্যাপতির যে এই যে বইয়ের নামগুলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তাই এবার পুরুষ পরীক্ষা এসছে, তো পরবর্তীতে অন্য কিছু আসতে পারে। তো তাই তোমার বিদ্যাপতির যত রচনা আছে, সেগুলো কি ভালো করে মনে রাখার চেষ্টা করবে, এবং তার যে পদ আছে, তিনি কোন পদের রচনায় শ্রেষ্ঠ, সেই জিনিসগুলো ভালো করে পড়তে হবে। অ্যান্সারটা দেখে নিই, যে বিদ্যাপতি। এবার দেখো কাশিরাম দাসের নিবাস। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবে, যে কাশিরাম দাসের নিবাস, এটা SLST 2016, SLST 2016-তে এসেছিল নবম দশমের ক্ষেত্রে। আমরা যদি নবম দশম MSc দেখি, মাদ্রাসা সার্ভিস কমিশন, সেখানে যদি দেখি যেটা হয়ে গেছিল, সেখানে দেখবে কৃত্তিবাস ওঝার বা কি আসছিল, বাবা মায়ের নাম আসছিল, এখানে নিবাস এসছে। তো তাই এই যে অনুবাদ সাহিত্যের যে ধারা আছে, ভাগবত, মহাভারত এবং যে রামায়ণের যে অনুবাদ, এই তিনটে খুবই ইম্পর্টেন্ট। তো এটা আমরা সবাই জানি। এটার কি হবে উত্তর, দেখো উত্তরটা হবে, দেখার চেষ্টা করি, সিঙ্গিগ্রাম। হ্যাঁ, কাশিরাম দাসের নিবাস ছিল সিঙ্গিগ্রাম, এটা মনে রাখবে। এভাবে শুধু কাশিরাম নয়, এরকম প্রশ্নের ক্ষেত্রে, এই অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে কাশিরাম দাস তো পড়বেই, সঙ্গে সঙ্গে তার সঙ্গে পড়বে কি কৃত্তিবাস ওঝা। হ্যাঁ, কৃত্তিবাস, তারপরে পড়বে কি
ভাগবতের অনুবাদ অনুবাদ যে আছে সেই জিনিসগুলো পড়বে, মানে অনুবাদ সাহিত্যের ধারায় যে মালাধর বসু, এই মালাধর বসুরও পড়বে। হ্যাঁ, মালাধর বসু সেটাও পড়বে। তারপরে দেখো, জীব গোস্বামী কবীন্দ্র বলে সম্বোধন করেছেন, এটাও বৈষ্ণব পদাবলী, সেটা কবীন্দ্র বলে কাকে সম্বোধন করেছেন সেটা দেখার চেষ্টা করবো। দেখো, গোবিন্দ দাস। হ্যাঁ, এসব খুব কমন, সাহিত্যের ইতিহাসের কমন জিনিস। হ্যাঁ, তো বৈষ্ণব পদাবলীর এইসব জিনিস খুব কমন। তো প্রশ্ন ভাববেন না যে প্রশ্ন একদম খুব কঠিন গভীর হবে, সেরকম হবে না। ভাষা ভাষা প্রশ্নই হবে, কিন্তু মানুষকে কনফিউশন করবে। এত সোজা সোজা প্রশ্ন দেখলে কি হয়, লোকজন কি করে কনফিউজড হয়ে যায় যে এত সোজা প্রশ্ন, সে আনন্দে কি করে অন্য ভুল উত্তর দিয়ে আসে। তাই উত্তর করার ক্ষেত্রে কি করবেন, একটু সতর্ক থাকবেন। তারপরে দেখো, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা রবীন্দ্রনাথ থেকে এসেছে। তিন সঙ্গীর শেষ গল্প হলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যে তিন সঙ্গী গল্পগ্রন্থ, সেই গল্পগ্রন্থে কি আছে, তিনটে মোট আছে, কি আছে, তিনটে গল্প আছে। হ্যাঁ, তিনটে গল্প আছে, সেই তিনটে গল্প হলো দেখো, রবিবার, শেষ কথা, ল্যাবরেটরিজ। এখানে ল্যাবরেটরিজ দেওয়া আছে, ল্যাবরেটরি হবে, ল্যাবরেটরি। এই যে তিনটে গল্প আছে, এবার তার যে প্রথম গল্প সেটা হলো রবিবার, শেষ কথা দ্বিতীয় গল্প, এটা হবে ফার্স্ট, এটা সেকেন্ড, আর এটা হলো থার্ড। এই তিনটেই গল্প নিয়ে এই যে তার যে তিন সঙ্গী গল্পগ্রন্থ এটা তৈরি। এখানে বলছে শেষ গল্প কোনটা, তাহলে ল্যাবরেটরি হবে। এটার উত্তরটা দেখে নেওয়ার চেষ্টা করি। এবার আসি পরবর্তীতে 12 নম্বর প্রশ্নে আসি। 12 নম্বর প্রশ্নটা দেখার চেষ্টা করি যে দেবেন্দ্র মঙ্গলের রচনাকাল। আমরা আমাদের সাহিত্যের ইতিহাসে কি আছে, পাঠ্য আছে, বিহারীলাল আছে, গোবিন্দ দাস, এগুলো সব পড়া আছে। মহিতলাল মজুমদারও পাঠ্য আছে। হ্যাঁ, সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে সেখানে দেখবে এই দেবেন্দ্র মঙ্গলের রচনাকার সেটা হলো মহিতলাল মজুমদার। সেরকম ভাবে বিহারীলাল, ভারতচন্দ্র সবার যে গ্রন্থ নামগুলো আছে সেগুলো তো দেবেন্দ্র মঙ্গলের রচনাকার মহিতলাল মজুমদার। আনসারটা দেখে নেওয়ার চেষ্টা করি। এবারে দেখো, যোগাযোগ উপন্যাসের পূর্ব নাম কি ছিল। এবার দেখো, রবীন্দ্রনাথের যে উপন্যাসগুলো আছে, রবীন্দ্রনাথের রচনাগুলো তিনি কি করেছেন, অনেকবার তার নাম পরিবর্তন করেছেন, একটা থেকে আরেকটা রূপান্তরিত করেছেন। তার নাম নাটকের ক্ষেত্রেও যদি আমি দেখি তো সেরকম করেছেন। তো তাই এই যে রবীন্দ্রনাথের নাটকের বিভিন্ন উপন্যাসের যে এই যে পরিবর্তনগুলো, কোন বিষয় নিয়ে কোন তোমার উপন্যাস লিখেছেন, কোন বিষয় নিয়ে কোন নাটক লিখেছেন, কোন নাটক থেকে কি পরিবর্তন করেছেন, যে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাই দেখবে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট এবং এর থেকে প্রশ্ন হয় এবং এবারও হতে পারে। দেখবে এই জিনিসগুলো খেয়াল রাখবে। হ্যাঁ, তো এই যে 13 নম্বর প্রশ্ন, যোগাযোগ উপন্যাসের পূর্ব নাম কি ছিল, এটা দেখার চেষ্টা করি। এটা দেখবে যে এর অ্যান্সার উত্তর হলো তিন পুরুষ। হ্যাঁ, যোগাযোগের যে পূর্ব নাম, যেটা আগের নাম ছিল, সেটা হলো তিন পুরুষ। এবার দেখো 14 নম্বর প্রশ্ন, কোন নাটকের মহড়া দেখে মধুসূদনের নাট্য রচনার স্পৃহা জাগে। দেখো, আমরা এটা সবাই জানি। হ্যাঁ, মধুসূদন যে রত্নাবলী নাটকের মঞ্চস্থ যখন হয়েছিল, তখন দেখতে গিয়ে এত নাটকের এই দুরবস্থা দেখে তিনি কি করেন, নাট্য রচনা এটা স্পৃহা জাগে তার মধ্যে। হ্যাঁ, এটা আমরা সবাই জানি, মধুসূদনের পড়ার সময় দেখবে রত্নাবলী। এবার 15 নম্বর প্রশ্ন আছে কি, দেখো, একটি আষাঢ়ের গল্প এর নাট্যরূপ। দেখো, একটু আগেই আমি বললাম যে রবীন্দ্রনাথে কি করেছিলেন, তার যে বিভিন্ন নাটক, উপন্যাস বলো, বলো, কবিতা বলো, তিনি বারবার নাম নাম পরিবর্তন করেছেন। হ্যাঁ, তো এই যে একটি আষাঢ়ের গল্প, এর তিনি কি করেছিলেন, একটা গল্পকে তিনি কি করে দিয়েছিলেন, নাট্যরূপ দিয়েছিলেন। এরকম দেখবে রবীন্দ্রনাথের যে নাটককার রবীন্দ্রনাথ, যখন আমরা নাটককার রবীন্দ্রনাথ আমরা যখন পড়ি, তখন দেখি তিনি কি করেছেন, বিভিন্ন গল্পগুলো, এই যে যেমন রাজা 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 গল্প থেকে কি করেছেন, এই অরূপ রতন এই নাটকটা করেছেন। হুম, তো সেরকম এই যে আরেকটি আষাঢ়ের গল্প এর নাট্যরূপ কি হবে, তাসের দেশ। হ্যাঁ, এটার উত্তর হবে তাসের দেশ। দেখো, উত্তরটা দেখে নেওয়ার চেষ্টা করো, তাসের দেশ। এবার দেখো, 16 নম্বর প্রশ্ন কি আছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত একটি তার প্রথম ছোট গল্প। হ্যাঁ, রচিত তার প্রথম ছোট গল্প, এটা আমরা সবাই জানি, রসকলি। হ্যাঁ, এটার উত্তর হবে রসকলি। দেখো, এবার দেখো
যে গৃহদাহ, এটা গৃহদাহের উপন্যাস, এটার লেখক হলেন শরৎচন্দ্র। হ্যাঁ, শরৎচন্দ্র, শরৎচন্দ্র এর লেখক। এটার প্রকাশকাল হবে 1820। দেখো 1820। তো শরৎচন্দ্রের যে লেখাগুলো আছে, শ্রীকান্ত বলো, তারপরে গৃহদাহ, এবং আরো যা যা রামের সুমতি, আবার দেনা পাওনা, যা কিছু আছে, পথের দাবি, যা পথের দাবি নিষিদ্ধ করেছিল। তো এই যে ইয়েগুলো আছে, সেগুলো কি করতে হবে, সাল সহ ভালো করে বলতে হবে। কোন গ্রন্থটির রচয়িতা কাজী নজরুল ইসলাম? এখানে দেখো কাজী নজরুল ইসলামের একটা কাব্যগ্রন্থ, এটা চক্রবাক, এটাই হয়, বাকিগুলো নয়। এটা হচ্ছে চক্রবাক। এবার দেখো মরাচাঁদ নাটকের নাট্যকার, এটা দেখবে নবনাটক, নবনাটক আন্দোলন। হ্যাঁ, নবনাট নবনাট্য আন্দোলন যে আছে, নবনাট্য আন্দোলন, সেখান থেকে এই প্রশ্নটা দিয়েছে। নবনাট্য আন্দোলন হলো, নবনাট্য আন্দোলন বিজন ভট্টাচার্য, উৎপলদত্ত, তুলসী ডায়েরি, এগুলো নবনাট্য আন্দোলনের সবাই কি সেই সময়কালের। তো এই যে মরাচাঁদ নাটক, সেটা হলো একটা একাঙ্ক নাটক, সেটার রচয়িতা হলো কি বিজন ভট্টাচার্য। হ্যাঁ, উত্তরটা দেখো যে বিজন ভট্টাচার্য মরাচাঁদ নাটকের। এবং দেখো এবার ব্যাকরণের প্রশ্ন এসেছিল, দেখো কি কি পদ্য থেকে। হ্যাঁ, পদয়মন থেকে পদ্ময় দেওয়া কোন ধরনের, এটা সমীভবন। এটা একটা সমীভবন, আমরা জানি এটা একটা সমীভবনের উত্তর। কেন সমীভবন? কারণ একটা বর্ণের প্রভাবে কি হয়েছে, আর একটা বর্ণ পরিবর্তিত হয়েছে। তো এখানে দেখো পূর্ববর্তী বর্ণ মানে আগের বর্ণ দ, সেটার প্রভাবে প্রভাবিত হয়ে কি হয়েছে, মটা প্রভাবিত হয়ে সে দয়ে পরিণত হয়েছে। তো এটা একটা সমীকরণ। তো এটা কি কি কোন ধরনের সমীকরণ, সমীভবন? সেটা হবে প্রগত সমীভবন। হ্যাঁ, প্রগত সমীভবন। দেখো অর্থটা দেখো। তাই সমীভবনটায় ধ্বনি পরিবর্তনের যে এটা ধারাগুলো আছে বিভিন্ন, এগুলো কি করতে হবে, ভালো করে করতে হবে। ধ্বনি পরিবর্তনের যে ধারাগুলো, সেগুলো ভালোভাবে পড়তে হবে। বিপ্রকর্ষ, বিপ্রকর্ষের বিপ্রকর্ষের আহ, অন্য নাম দেখো, অন্য নাম আমরা কি জানি, দেখো বিপ্রকর্ষের অন্য নাম কি, স্বরভক্তি। হ্যাঁ, স্বরভক্তি কাম মধ্য স্বরাগম, এই যে দেখো স্বরভক্তি। তারপর দেখো আঁশটা গনগন করছে, এখানে গনগন কি ধরনের শব্দ, কি ধরনের অব্যয়? এটা হলো ধন্যাত্মক অব্যয়। হ্যাঁ, ধন্যাত্মক অব্যয়, যেহেতু গনগন শব্দটা আছে তাই এটা ধন্যাত্মক অব্যয়। মরা লোকে কথা কয় না, এটা লোকে, লোকে হবে, লোকে কোন বিভক্তি আছে, এটা হলো কর্তায় এ বিভক্তি। হ্যাঁ, কর্তায় এ বিভক্তি লোকে। তাহলে কারকটা ভালো করে দেখতে হবে। এবং এই ধ্বনি পরিবর্তনের যে ধারাগুলো আছে, দেখো অভিশ্রুতির উদাহরণ এখানে বানিয়া, বাইনা, বেনে, এটা হবে ই ধ্বনির যে আগমন, এই যে পরিবর্তনটা এনে, এই যে এটা হলো বানিয়া বেনে, এটা হলো অভিশ্রুতির উদাহরণ। সাধু সাউদ, এটা হলো তোমার এখানে কি, এটা হলো অপিনিহিতের উদাহরণ, বাকিগুলো অন্য কিছুর উদাহরণ। দেখো এটা বানিয়া বেনে। এবার দেখো গায়ে পড়া। হ্যাঁ, গায়ে পড়া, এটা হবে অলুক বহুব্রীহি। বহুব্রীহি সমাজের যে ভাগগুলো দেখবো, গায়ে পড়া যদি দেখি তাহলে এটা অলুক বহুব্রীহি হবে। এদের মধ্যে আগন্তুক শব্দ কোনটি? আগন্তুক শব্দ হবে সব, তেঁতুল, কলা, ভাড়, এগুলো সব দেশি শব্দ। কিন্তু আগন্তুক শব্দ হবে এটা, আগন্তুক শব্দ আর বিদেশি শব্দ হবে কি, বিদেশি শব্দ হবে এটা শখ। বাকি সবগুলো আমাদের দেশীয় শব্দ। বেলা যে পড়ে এলো জল কি চলো, এটা কি হবে, নিমিত্ত কারক। কোন কারক? দেখো কারক থেকে কিন্তু ভালো প্রশ্ন এসছে, কারক বিভক্তি থেকে ভালো প্রশ্ন এসছে। এই কারক বিভক্তিতে একটু ভালো করে মন দেবে, তার সঙ্গে সমাস এবং ধ্বনি পরিবর্তন। যার কাজ তাকেই মানায়, এটা কি হবে, যার কাজ তাকেই মানায়, এটা হবে সর্বনামীয় বিশেষণ। হ্যাঁ, অনেক জায়গায় দেখবে বিশেষের বিশেষণ অনেকে করেছে, কিন্তু এটা কি আছে, দেখো সর্বনাম পদ আছে এখানে। হ্যাঁ, যার কাজ তাকেই মানায়, এটা কি হবে, সর্বনামীয় বিশেষণ হবে। বিশেষণে যদি আমরা আমি এখানে বিশেষের বিশেষ করেছি, কিন্তু এটার উত্তর হবে সর্বনামীয় বিশেষণ। দেখো অবস্থা বাচক বিশেষের উদাহরণ, অবস্থা দেখো সভা, এটা এটা কোনো অবস্থা নয়। শয়ন, এটাও কোনো অবস্থা নয়। দয়া, এটাও নয়। যৌবনটা একটা কি, একটা একটা সময়কালকে বোঝাচ্ছে, মানে একটা জীবনের একটা একটা পর্যায়ে এটা একটা এই অবস্থায় মানুষ পৌঁছবে, এই যৌবন, এটা হলো একটা অবস্থাবাচক বিশেষ্য। দেখো এখানে দেখার চেষ্টা করো, অবস্থাবাচক বিশেষ্য। ড
কোন বর্ণ? দেখো অনেকে ড কোন বর্ণ হিসেবে করেছে কি মূর্ধন্য বর্ণ। তো এখানে আর ড কিন্তু অল্প প্রাণ হয়, অল্প প্রাণ বর্ণ হয়। কিন্তু এরকম যদি উত্তর আসে বিতর্কিত, এখানে এই দুটোই হবে কিন্তু, হ্যাঁ, মূর্ধন্য বর্ণ প্লাস অল্প প্রাণ দুটোই হবে। দু জায়গায় পায় আসে। দেখো আমরা পরের স্লাইডে আমরা দেখবো একটা একটা আমি যদি দেখি, এই যে দেখো এখানে অল্প প্রাণ ঘোষ বর্ণ হলো, দেখো এখানে ড আছে প্লাস কি আছে, এই যে বর্ণ কি আছে মূর্ধা, হ্যাঁ মূর্ধা, দেখো এই যে মূর্ধা ট বর্গের যে বর্ণগুলো সেগুলো সবগুলো কি মূর্ধন্য বর্ণ। তো দেখো এরকম প্রশ্ন যদি আসে তাহলে দুটোই উত্তর হবে। তো এগুলো কি হবে, এগুলো প্রশ্ন কি যাবে, ড্রপ যাবে, মানে এই প্রশ্ন উত্তর সব এটা ক্যান্সেল হবে, এখানে কি হবে সবাই নম্বর পাবে। তাই দেখো এটা দুটোই ঠিক আছে। এই চকটা যদি আমরা দেখি ভালো করে তাহলে হয়তো সেক্ষেত্রে বুঝতে পারবো। ঠিক আছে, এই জিনিসটা বুঝিয়ে দিলাম। দেখো এই ছকটা দেখলে এই যে 25টা বর্গ আছে, পাঁচটা বর্গ আছে, 5টা বর্গের টোটাল 25টা যে বর্ণ আছে সেগুলো হয়ে যায়। দেখো প্রথম যে ক থেকে ম পর্যন্ত সেগুলো কণ্ঠবর্ণ, চ থেকে ঞ পর্যন্ত সেগুলো তালব্য বর্ণ বা তালু দিয়ে উচ্চারণ হয়, আর ট থেকে মূর্ধন্য পর্যন্ত মূর্ধা, এবং ত থেকে ল পর্যন্ত দন্ত, এবং এটা ওষ্ঠ, হ্যাঁ এগুলো মনে রাখবে। তারপরে এখানে দেখো যে কোনো বর্গের দেখো প্রথম বর্ণ এবং তৃতীয় বর্ণ হবে অল্প প্রাণ, হ্যাঁ, আর দ্বিতীয় আর চতুর্থ হবে মহাপ্রাণ, আর প্রথম দুটো বর্ণ অঘোষ, পরের তিনটে বর্ণ হবে ঘোষ বর্ণ। এই ছকটা ভালো করে মাথায় গেঁথে নেবে, তাহলে আর কোনো এই এই সমস্যা সংক্রান্ত কোনো কিছু ভুল হবে না। তারপরে দেখো কৃত প্রত্যয় ঘটিত অশুদ্ধ শব্দ কোনটি, এখানে একটাই আছে, সেটা হলো জাগরক। কৃত প্রত্যয় ঘটিত প্রত্যয়ের কৃত প্রত্যয়ের এবং তদ্ধিত প্রত্যয় যে আছে সেগুলো ভালো করে পড়লে এই অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে। ব্যাকরণের ওই অংশটা ভালো করে দেখবে প্রত্যয়ের ক্ষেত্রে। তারপরে দেখো অধিকরণ তৎপুরুষ দেখো গৃহবাস, গৃহেবাস বা গৃহবন্দী, গৃহে বন্দী, এটা হলো অধিকরণ তৎপুরুষ, হ্যাঁ। আমরা যদি অধিকরণ তৎপুরুষ যদি দেখি সমাসের ক্ষেত্রে, তাহলে আমরা এটা দেখতে পাবো। কি এটা কি অব্যয়, কি এটা এটা একটা অব্যয়, হ্যাঁ কি কি অব্যয়, এই শব্দ অব্যয়। দেখো অর্থাৎ এটা হবে বিদ্যমান হবে, এর অ্যান্সার উত্তর হবে বিদ্যান হবে না। তো শান কথার আমরা, তো তাই এটা উত্তর এটা হবে শান অর্থ। তো এখানে আমি করে না, এটার উত্তর হবে বিদ্যমান। চক্ষু দান করা, এই প্রবাদটির অর্থ কি? নজর নজর দেওয়া, চুরি করা, না প্রাণ প্রতিষ্ঠা? আমরা যে প্রাণ প্রতিষ্ঠা করা, দেখো চক্ষু দান করা একটি বাংলা প্রবাদ, যার আক্ষরিক অর্থ চোখ দান করা হলেও মূলত এটি প্রাণ প্রতিষ্ঠা করা অর্থ হয়। বিশেষ করে মূর্তির বা দেবদেবী দেব প্রতিমার চোখ আর মাধ্যমে আঁকার মাধ্যমে সেটিকে পূজাযোগ্য করে তোলাকে, হ্যাঁ, উদাহরণ দুর্গাপূজার আগে দেবীর মূর্তিতে চক্ষুদান করা, অর্থাৎ মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা। তো তাই হবে কি হবে, খ নম্বরটা প্রাণ প্রতিষ্ঠা করা। ব্যাখ্যা সহ দিয়ে দিয়েছি। এবার দেখো 36 নম্বর, হ্যাঁ বে টাইমটা কোন ধরনের, এটা একটা কি আছে, এটা এখানে দেখো সংকল্প শব্দ, এটা টাইপিং মিস্টেক আছে, এটার উত্তর হবে সংকর শব্দ। বে আর টাইম দুটো মিলে কি হয়েছে বে টাইম। এখানে দেখো সংকর শব্দ, এটা হবে লোক নিরুক্তি হবে না, ইতর শব্দ হবে না, কোনো ইতর শব্দ হবে না, এটা হবে সংকর শব্দ। তারপরে দেখো পিপাসা, এটা এর উৎপত্তি, এটা কি প্রত্যয়, এই যে প্রত্যয়, এগুলো প্রত্যয়ের যদি ভাগগুলো আমরা পড়ি প্লাস যদি ভালোভাবে পড়ি, এটার হবে প্রত্যয় এটার হবে কি, এই যে গ নম্বরটা পা যোগ সংযোগ প যোগ আ। ঠিক এই যে পিপাসা শব্দের মতো জিজ্ঞাসা শব্দ, হুম, জিজ্ঞাসা শব্দেরও ঠিক এরকম প্রত্যয় নির্ণয়, তাহলে কি হবে, জিজ্ঞাসা শব্দের গা যোগ সন যোগ আ, এগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি দেয়। তাই এই যে এই ধরনের উদাহরণ কি করতে হবে, মুখস্থ করতে হবে প্রত্যয়ের ক্ষেত্রে। তো বুঝে বুঝে করলে হয়ে যাবে, আপনি যদি বুঝে বুঝে করতে পারেন তাহলে সেক্ষেত্রে আরো ভালো। তারপর
তবু আমি অন্যায় যুদ্ধ করিনি, কোন সমাস এটা? এটা হবে নং তৎপুরুষ সমাস। হ্যাঁ, এটা নং তৎপুরুষ সমাস। সমাসের ক্ষেত্রে যদি আমরা তৎপুরুষ সমাস ভালো করে পড়ি তাহলে এটা বুঝতে পারবো। এটা এটা স্বরভক্তির উদাহরণ হবে না, সম্প্রকর্ষ। এটা আমরা বামন দেবের যে বইটা, সেখানে যদি আমরা সম্প্রকর্ষটা দেখি, সেখানে এই উত্তরটা থেকে কি হচ্ছে, ভগ্নি হয়ে যাচ্ছে, ভগ্নি হয়ে যাচ্ছে। এটা সেখানে আমরা পেয়ে যাব, হুবহু তুলে দিয়েছে ওটা। তো বাক্য দেওয়া আছে, যে ভ্রমে পতিত হয় ঋতপথ তাহারই প্রাপ্য। এটার বাক্যটা আমরা কি, এটাকে সরল বাক্যে পরিণত করতে হবে। তাহলে কি হবে, যে ভ্রমে পতিত হয় ঋতপথ তাহারই প্রাপ্য, তাহলে এটা সবাই ভ্রমে পতিতেই ঋতপথ প্রাপ্য, এটা সরল বাক্য হবে। তার মানে খ নম্বরটা উত্তর হয়ে যাবে। বাক্য বাক্য পরিবর্তনের ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের দেখতে হবে ভালো করে। মোট কথা, সিলেবাসের কোনো জিনিস এড়িয়ে যাওয়া চলবে না, সবগুলোই ভালো করে আয়ত্ত করতে হবে। সব জিনিস থেকে একটা একটা করে প্রশ্ন দিলেই পুরো সিলেবাসটা কভার হয়ে যায়। তারপরে দেখো সমাস, দ্বারকাধীশ, দ্বারকার অধীশ, এটা হবে এটা, এটার ব্যাস বাক্য করতে বলেছে। দ্বারকার অধীশ, সম্বন্ধ 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 কি সম্বন্ধ, সময় বা নয় সম্বন্ধ তৎপুরুষ, এটা হবে দ্বারকার অধীশ। তারপরে দেখো, অ প্লাস আ প্রত্যয়ের একটি দৃষ্টান্ত, এটা বাচোয়া। এটা না, সরি, ও আর আ, হ্যাঁ এটা হবে ও আর আ এর উদাহরণ বাচোয়া। তা বাদে তো নেই, নবরা তো আছে, কিন্তু এটাও হবে উত্তর। তারপরে দেখো, আলেকজান্ডারের ভারত আক্রমণের কাহিনী নিয়ে রচিত সৈয়দ আলাউলের যে গ্রন্থ, সেটা হবে সিকেন্দার নামা। এটা দিয়েছে আরাকান রাজসভার যে সৈয়দ আলাউলের, সেখান থেকে দিয়েছে এটা। তো এটা পড়তে হবে ভালো করে। তারপরে দেখো 43 নম্বর, এটা উত্তরটা সেকেন্ডার নামা। এবার 44 নম্বর দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একমাত্র শোক গাথাটির নাম। দেখো এটা কিন্তু প্রভাবতী সম্ভাষণ হবে অ্যান্সার, আর এটা সাহিত্যের ইতিহাসও আমাদের পাঠ্য আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের প্রবন্ধ গুলো পাঠ্য আছে, তাই এটা সাহিত্যের ইতিহাসেরও প্রশ্ন ধরতে পারি। বা প্রভাবতী সম্ভাষণ নবম দশম শ্রেণীর সাহিত্য সম্ভার, এটা পাঠ্য আছে, তাই সেটা সেখানেও ধরতে পারি। তো এই প্রভাবতী সম্ভাষণ সেটা, এটা এখন পেয়ে যাবে তোমরা, উত্তরটা প্রভাবতী সম্ভাষণ। বন্ধু কি রাজনারায়ণ কি যেন, কি তার বন্ধুর যে মেয়ে প্রভাবতী, তার মৃত্যুতে তিনি এটা রচনা করেছেন। রবীন্দ্রনাথের লেখা প্রথম নাটকের নাম, এটা বাল্মীকি প্রতিভা আসে। হ্যাঁ, এর কোনো অপশনই নেই, বাল্মীকি প্রতিভাই হবে। তারপরে দেখো, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের 3টি খণ্ডের নাম, এই যে অন্নদামঙ্গল, কালিকা মঙ্গল এবং অন্নপূর্ণা মঙ্গল। গয়ের দাগের উত্তরটা হবে এটা, গ হবে। তারপরে কি বলছে দেখো, মালাধর বসু অনুদিত ভাগবতের স্কন্ধগুলি হলো দশম এবং একাদশ। হ্যাঁ, মালাধর বসু এটা অনুবাদ সাহিত্য থেকে ঘোষণাটা দিয়েছে। তারপরে দেখো, চৈতন্য লীলার ব্যাস বলা হয় কাকে? বৃন্দাবন দাসকে চৈতন্য লীলার ব্যাস বলা হয়, বৃন্দাবন দাসকে। তারপরে দেখো, পরশুরাম ছদ্মনাম কার? রাজশেখর বসু। বাংলা ভাষা বিজ্ঞান যে ইয়েটা আছে, তার কবি পরিচিতিতেই এই প্রশ্নটা, এই ছদ্মনামটা তোমরা পেয়ে যাবে। সেই কবি পরিচিতি গুলো কি করতে হবে, ভালো করে পড়তে হবে। কাব্য পরিমিতি, মরীচিকা, মরুমায়া, মরুশিকা যে কাব্যগুলো আছে, সেই কাব্যগুলোর কবি যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত, তিনি এইটাই কাব্য পরিমিতির, তিনিও এই গ্রন্থে তার রচয়িতা। তো তার যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত আমাদের সিলেবাসে আছে, তো সেগুলো কি করতে হবে, ভালো করে পড়ে নিতে হবে তার কাব্যগুলো, তাহলে হবে। কাশিরাম দাসের পিতার নাম কি? কাশিরাম দাসের পিতার নাম কমলাকান্ত। একটু আগেই বলেছিলাম, ভিডিওর প্রথম দিকেই বলেছিলাম যে পিতার নাম, মাতার নাম, এগুলো এবং বাড়ি, সেগুলো অনুবাদ সাহিত্য করতে, মানে তোমার প্রাচীন ও মধ্যযুগের যে সাহিত্য আছে সেগুলো পড়ার সময় এই জিনিসগুলো মনে রাখতে হবে, এবং এগুলো পরীক্ষা দেয়, তার দৃষ্টান্ত দেখতে পাচ্ছ। এবার দেখো 52 নম্বরে কি আছে, যে শরৎচন্দ্রের প্রথম আত্মপ্রকাশ ঘটে। শরৎচন্দ্র যদি সাহিত্যের ইতিহাসে আমরা পড়তে যাই, ইতিহাস বই যদি পড়ি, দেখবে ভারতী পত্রিকায় তার একটা কি মুক্তি একটা কবিতা দিয়ে তার ভারতী পত্রিকায় তার কি হয়েছিল, আবির্ভাব হয়েছিল। তো ওটা হবে ভারতী পত্রিকায় তারা শরৎচন্দ্রের
উপহার। মেঘনাদ বধ কাব্যের নাট্যরূপ দান করেন তো গিরিশচন্দ্র ঘোষ। তার প্রথম, যখন তিনি নাটক প্রথম রচনা শুরু করেন, তিনি তখন তো প্রথম প্রথম অনেকগুলো নাটকের কি অনুবাদ, মানে অনেকগুলো রচিত গ্রন্থের নাট্য অনুবাদ করেছিলেন, সেখানে সেই মেঘনাদ বধ কাব্য ছিল। এটা হবে গিরিশচন্দ্র ঘোষ। তারপরে দীপালি কোন ধরনের শব্দ? দীপালি হবে সংকর শব্দ। দ্বীপ, দ্বীপের সঙ্গে আলিযুক্ত হয়ে একটা সংকর শব্দ তৈরি করেছে, এটা সংকর শব্দ হবে। আর 55 নম্বর এবং শেষ নম্বর প্রশ্ন দেখো, এটা কোনি থেকে এসছে। কোনি উপন্যাসে ক্ষিতিশের স্ত্রীর নাম, এটা আমরা জানি লীলাবতী। হ্যাঁ, এটা আমরা সবাই জানি যারা কোনি পড়েছি। এবার দেখো এখানে দেখবে যে 55টা প্রশ্ন, যেটাকে বলবো এখানে প্রফেসর শঙ্কু থেকে একটাও প্রশ্ন দেয়নি। হ্যাঁ, তার জন্য আবার প্রফেসর শঙ্কু কেউ পড়ো না এরকম, সবগুলোই পড়তে হবে। কোথা থেকে প্রশ্ন দেবে নিজেও এটা ওরাও জানি না। তাই নবম দশম শ্রেণীর দেখার চেষ্টা করবে। এই গেল আমাদের 2016 সালের যে এসএলএসটি হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র, এটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তো আজকের ভিডিও এটুকুই। আশা করি 2016 সালের প্রশ্নপত্রের এই বিশ্লেষণ আপনাদের কাজে আসবে। আগের বছরের প্রশ্নগুলো পড়লে বোঝা যায় যে কোন অধ্যায় থেকে কত বা কোন অধ্যায় কতটা গুরুত্বপূর্ণ। তার জন্য এই যে ভিডিওটা তোমাদের কাছে আনা। হ্যাঁ, কোন কোন দিক, মানে এই যে প্রশ্নপত্রটা আমি বিশ্লেষণ করলাম এবং দেখিয়ে দিলাম আপনাদের সামনে, তো আপনারা বুঝতে পারলেন যে প্রস্তুতির সময় কোন কোন দিকে ফোকাস করা উচিত। সাহিত্যের ইতিহাস প্লাস ব্যাকরণ অংশ প্লাস সাহিত্য সম্ভার, এই জিনিসগুলো কিভাবে পড়তে হবে, কতটা গভীরে গিয়ে পড়তে হবে বা কিরকম প্রশ্ন হবে, সেটার একটা কার্য এমন এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেল ইডিএক্স লার্নিং সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হয়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন, নিয়মিত পড়াশোনা চালিয়ে যান। আর এই প্রশ্নপত্রের পিডিএফটি পেতে আমাদের ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে জয়েন করুন যাতে এই পিডিএফটি আপনারা খুব সহজেই পেতে পারেন।